আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল 6 সেমিস্টারের টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 3 বিষয় কোড 1963 এই বিষয়ের আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়টা ছিল ফ্যাব্রিক টেস্টিং, অধ্যায় নেম ছিল, ইউনিট নেম ছিল কি ফ্যাব্রিক টেস্টিং। আজ আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। ওকে, স্টার্ট করা যাক। দ্বিতীয় অধ্যায় নেম হচ্ছে কাপড়ের আকৃতিগত পরীক্ষা, যেটা ইংলিশে বলা হয় কি ডাইমেনশনাল টেস্ট ফর ফেব্রিক। ডাইমেনশনাল টেস্ট ফর ফেব্রিক। ওকে, আকৃতিগত পরীক্ষা আমরা পূর্বে যে অধ্যায় 1 পড়েছিলাম, সেখানে যেহেতু সেটা ছিল একটা পুরো বইয়ের ভূমিকা, সেখানে বেসিক আলোচনা করা হয়েছিল। আকৃতিগত পরীক্ষা আমরা পেয়েছিলাম 3টি: কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। ওকে, আকৃতিগত পরীক্ষা ডাইমেনশনাল। প্রথম হচ্ছে 2.1 কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্য, ডাইমেনশনাল প্যারামিটার্স অফ ফেব্রিক অথবা ডাইমেনশনাল প্রপার্টিস অফ ফেব্রিক। ওকে, আমরা জানি কাপড় পরীক্ষার পূর্বে কাপড়কে 24 ঘন্টা অথবা আরও অনেক এবং আরও কমও হতে পারে, স্ট্যান্ডার্ড টাইম 24 ঘন্টা হিসাব করা হয়। আদর্শ টেস্টিং আবহাওয়ায় একটি কক্ষে রাখা হয়। যে কক্ষে যে ফেব্রিককে টেস্ট করতে হবে, সে ফেব্রিকটা যে কক্ষে রাখা হবে, সে কক্ষের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি +- 2 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি +- 2 ডিগ্রি সেলসিয়াস। আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে, যেটা বলা হয় কি রিলেটিভ হিউমিডিটি। তো টেস্টিং অ্যাটমসফিয়ার যেটাকে বলা হয়, আপেক্ষিক আর্দ্রতা থাকবে 65% ± 2%। এটা হচ্ছে কি কন্ডিশনিং করার টেক্সটাইল টেস্ট ফেব্রিক টেস্টিংয়ের পূর্বে যে আদর্শ টেস্টিং আবহাওয়া রাখতে হয়, যে কন্ডিশনিং করতে হয়, সে আদর্শ টেস্টিং আবহাওয়ার অর্থাৎ তাপমাত্রা থাকতে হবে 27 ডিগ্রি ± 2 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকতে হবে 65% ± 2%। ওকে, এখানে আরেকটা কথা হচ্ছে আইএসআই বলতে একটা শব্দ আছে, আইএসআই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। হ্যাঁ, ওনারা একটা স্বীকৃতি দিয়েছেন, সেটা হচ্ছে শুধুমাত্র উলেন কাপড় পরীক্ষার ক্ষেত্রে আদর্শ আবহাওয়ায় পরীক্ষা করা বাধ্যতামূলক। যখন আমি উলেন সুতা দিয়ে, উলেন ইয়ার্ন দিয়ে যখন যে ফেব্রিক তৈরি করা হবে, সে ফেব্রিকটা যখন আমি টেস্ট করব, ওই ফেব্রিকটাই আদর্শ আবহাওয়ায় রেখে পরীক্ষা করা বাধ্যতামূলক বলেছেন, বাধ্যতামূলক। ওকে, আবার আরও কিছু কথা আছে। কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্যগুলো পরিমাপ করার পূর্বে সবসময় সম্পূর্ণরূপে কাপড়কে কন্ডিশনিং করা সম্ভবপর হয় না। তবে সেক্ষেত্রে 2টি বিকল্প পদ্ধতি সুপারিশ করা হয়। এর একটি হলো ব্রিটিশ স্ট্যান্ডার্ড পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষিত কাপড়কে সম্পূর্ণরূপে কন্ডিশনিংয়ের পর পরীক্ষা কার্য চালিয়ে যাওয়া হয়। অপরটি হলো আইএসও অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতি। এই পদ্ধতিতে অতি প্রচলিত আবহাওয়ায় পরীক্ষা কার্য চালিয়ে যাওয়া হয় এবং পরে ফলাফলে আদর্শ আবহাওয়ায় কন্ডিশনিং করা পরীক্ষার ভিত্তিতে সংশোধনী দেওয়া হয়। ওকে,
তাহলে এটা গেল কি ডাইমেনশনাল প্যারামিটারস অফ ফেব্রিক, কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্য। এখন আসি 2.2 কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ পদ্ধতি। মেথড অফ ডিটারমাইনিং দ্য লেন্থ অফ ফেব্রিক, মেথড অফ ডিটারমাইনিং দ্য লেন্থ অফ ফেব্রিক। কি ব্যবহার করে? মেজারিং টেবিল ব্যবহার করে, মেজারিং মেশিন ব্যবহার করে, মেজারিং স্কেল ব্যবহার করে। কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয় তিনটা সিস্টেমে। একটা হচ্ছে মেজারিং টেবিল ব্যবহার করে, মেজারিং মেশিন ব্যবহার করে, মেজারিং স্কেল ব্যবহার করে। ইউজিং এ মেজারিং টেবল, ইউজিং এ মেজারিং স্কেল, ইউজিং এ মেজারিং মেশিন। ওকে, কাপড়ের দৈর্ঘ্য বলতে কাপড়ের পার বরাবর এক প্রান্ত হতে অন্য প্রান্তের দূরত্বকে বোঝায়। এর কাপড়ের লেন্থটা কি? পার বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বকে বোঝায়, দৈর্ঘ্য বরাবর, পার বরাবর। ওকে, কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক হিসেবে গজ বা মিটার ব্যবহৃত হয়। তাহলে এখন আসি আমি আলোচনায়, সেটা হচ্ছে মেজারিং টেবিল ব্যবহার করে কীভাবে আমি কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করব। কাপড়ের দৈর্ঘ্য পরিমাপের জন্য যে টেবিল ব্যবহৃত হয় তাকে মেজারিং টেবিল বলে। এটা এমন এক ধরনের টেবিল যাতে এক পাশে দাগাঙ্কিত থাকে এবং কাপড়ের সম্পূর্ণ প্রস্থ ধরে, অর্থাৎ কাপড়ের সম্পূর্ণ প্রস্থ ধরে ধরলাম এটা আমার কাপড়, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটা হচ্ছে আমার কি প্রস্থ, যে সম্পূর্ণ প্রস্থ ধরে আমার কি থাকবে? দাগাঙ্কিত থাকবে, স্কেলিং করা থাকবে। ওকে, এটা কিসে? টেবিলে। যে কাপড়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাকে পাড়ের মধ্যে 5 গজ পরপর চিহ্নিত করতে হবে। আমার তো একটা রোলে দেখা যাচ্ছে আমার 200 মিটার অথবা 150 মিটার অথবা 300 মিটার আছে। আমি যে রোলটা নেব সেই রোলটা আমি যখন এভাবে সামনে থেকে পিছন দিকে টানবো, মেজারিং করব, তখন আমার যে স্কেলিং করা আছে সেই স্কেলিংয়ে আমার কিন্তু আমার যে পুরো পার্ট যে স্কেলিং করা আছে সেই স্কেলিং আমি 5 গজ পরপর কাপড়ের একটা কী করব? মার্ক করব। 5 গজ পরপর একটা কি মার্ক করে দেবো, এটা বলা হয়েছে। এরপর কাপড়টি আদর্শ আবহাওয়ায় 24 ঘন্টা রাখার পর আবার দৈর্ঘ্য মাপা হয়। প্রথমত আমি একবার টেস্ট করব, এরপর আদর্শ আবহাওয়ায় রাখার পরে আবার দৈর্ঘ্য মাপতে হবে 24 ঘন্টা রাখার পরে। আদর্শ আবহাওয়ায় যে রুমে আমি কন্ডিশনিং করব সে রুমের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে তো সব নিশ্চয়ই জানা আছে, আমি তো আগেই বলেছিলাম। অর্থাৎ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি +- 2 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 65% +- 2%। ওকে, তাহলে ওই রুমে আবার কন্ডিশনিং করার পরে আবার মাপা হবে, দেখতে হবে আমার পূর্বের মেজারমেন্ট থেকে বর্তমান মেজারমেন্ট বিয়োগ দিয়ে পূর্বের মেজারমেন্ট দিয়ে, অর্থাৎ এটা আমি শতকরাই নিয়ে যাব, ওকে। আমার কত পার্সেন্ট কমলো দেখা যাবে, কত পার্সেন্ট। যদি দ্বিতীয় মাপটি প্রথম মাপের চেয়ে 0.25% কম হয় তাহলে দ্বিতীয় মাপটি সঠিক বলে ধরে নেওয়া হয়। কি বলছে? দ্বিতীয় মাপটি যদি প্রথম মাপের চেয়ে 0.25% কম হয় তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় মাপটি সঠিক বলে ধরে নেওয়া হয়। আর যদি তা না হয় তাহলে কাপড়টিকে আবার 24 ঘন্টার জন্য কন্ডিশনিং করা হয় এবং আবার মাপ নেওয়া হয়। এইভাবে যতক্ষণ পর্যন্ত না পাশাপাশি দুটি মাপের মধ্যে পার্থক্য 0.25% ওটা ডিফারেন্স হবে না, ততক্ষণ পর্যন্ত এর প্রক্রিয়া চালাতে হবে। কাঙ্ক্ষিত পার্থক্য পাওয়া গেলে দ্বিতীয় মাপটি কাপড়ের সঠিক দৈর্ঘ্য বলে গৃহীত হবে। কাঙ্ক্ষিত পার্থক্য কোনটি? 0.25%। ওকে, তাহলে এটা গেল কি মেজারিং টেবিল ব্যবহার করে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ পদ্ধতি। এখন আমি আলোচনা করব মেজারিং স্কেল দ্বারা কিভাবে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। মেজারিং স্কেল, ওকে, মেজারিং স্কেল ব্যবহার করে কীভাবে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এই পদ্ধতিতে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপের জন্য সমতল পৃষ্ঠের মেজারিং টেবিল ব্যবহার করা হয়। টেবিলটি সাধারণত 5 মিটারের চেয়ে কিছুটা বেশি দৈর্ঘ্যের হয়ে থাকে, অর্থাৎ লম্বা 5 মিটারের চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। প্রস্থ পরীক্ষিত কাপড়ের বহরের সাথে মানানসই হবে। আমি যে কাপড় টেস্ট করতেছি ওই কাপড়ের বহর যতটুকু আমার ওই মেজারিং স্কেলের টেবিলের প্রস্থও কিন্তু
কাপড়ের বহর সমান। উক্ত টেবিলে একটি মেজারিং স্কেল থাকে যা মিটারে এবং সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে। উক্ত টেবিলে একটি মেজারিং স্কেল থাকে যা মিটারে এবং সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে, অর্থাৎ মিটারে অথবা সেন্টিমিটারে। যে কাপড়ের টুকরাকে পরিমাপ করতে হবে তার এক প্রান্ত ধরে টেনে টেবিলের সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর নেওয়া হয়। তবে টেবিলের উপর কাপড়ের যে অংশ থাকবে তা অবশ্যই ভাঁজমুক্ত হতে হবে, কোনো ভাঁজ থাকা যাবে না। কাপড়ের টেনশন এমন হতে হবে যাতে সেটা টেবিলের উপর কাপড়কে সোজা এবং সমান্তরাল রাখে। এরপর মেজারিং স্কেলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে কাপড়ের প্রান্ত থেকে শুরু করে 1, 2 বা 3 মিটার পর পর দাগ দেওয়া হয়। ওখানে বলছে 5 মিটার পর পর, এখানে বলছে 1 অথবা 2 অথবা 3 মিটার পর পর দাগ দেওয়া হয়। এভাবে কাপড়কে সামনে টেনে নেওয়া হয় এবং পূর্বের মতো দাগ দেওয়া হয় এবং নোট করা হয়। আমার 3 মিটার গেল, আমি একটা দাগ দিলাম, ওকে 1, আবার 3 মিটার গেল 2, আরেকটা দাগ দিলাম 2। আমার 1, 2 মানে কি, 1 মানে 3 মিটার, 2 মানে 3 মিটার, তাহলে 2টা দাগ মানে কি 6 মিটার। এইভাবে আমাকে কাউন্ট করতে হবে। এভাবে মেজারিং স্কেলের সাহায্যে কাপড়ের টুকরার দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এখন আসি মেজারিং মেশিন ব্যবহার করে কীভাবে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এই মেজারিং মেশিনকে ট্রু মিটার বলে। এই মেশিনে 2টি রোলারের মধ্যে দিয়ে কাপড়কে টানা হয়, একটা আপার রোলার, একটা লোয়ার রোলার। ওকে, নিচে একটা উপরে, মাঝখান দিয়ে কাপড়টি সামনের দিকে পাস হবে এবং রোলারগুলো ঘুরবে। কাপড়ের ঘর্ষণে রোলার ঘুরে যার পরিমাণ একটি কাউন্টারের মাধ্যমে মিটারে প্রদর্শিত হয়। এই কাউন্টার থেকে প্রাপ্ত মানই কাপড়ের দৈর্ঘ্য নির্দেশ করে। মেজারিং মেশিন দ্বারা আবার 3ভাবে কাপড় দৈর্ঘ্য নির্ণয় করা যায়। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা। 3ভাবে কি, ড্রাম মেথড, ফোল্ডিং মেথড, ক্লার্ক মেথড। ভেরি ইম্পর্ট্যান্ট, ড্রাম মেথড, ফোল্ডিং মেথড, ক্লার্ক মেথড। ওকে, এটা গেল কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ পদ্ধতি। 3টা পদ্ধতি, একটা হচ্ছে মেজারিং টেবিল ব্যবহার করে কীভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, মেজারিং স্কেল ব্যবহার করে কীভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, এবং মেজারিং মেশিন ব্যবহার করে কীভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। এখন আসি কাপড়ের প্রস্থ পরিমাপ পদ্ধতি। ওই যে আমি বললাম ডাইমেনশনাল স্টেবিলিটি, অর্থাৎ আকৃতিগত বৈশিষ্ট্য 3টা, ডাইমেনশনাল প্রপার্টিস, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব। এখন আমি দৈর্ঘ্য কীভাবে মেজারমেন্ট করতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন প্রস্থ কীভাবে মেজারমেন্ট করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, কাপড়ের প্রস্থ বলতে এর এক পাশের পাড়ের বাহিরের দিক হতে অন্য পাশের পাড়ের বাহিরের দিকে দূরত্বকে বোঝায়। অর্থাৎ কাপড়ের 2টা পাড় রয়েছে, দুই পাশের দূরত্বটা হচ্ছে কি কাপড়ের প্রস্থ, যা কাপড়ের দৈর্ঘ্যের সাথে খারাপভাবে পরিমাপ করা হয়। কাপড়ের প্রস্থ পরিমাপ করার জন্য এর 48 ঘন্টা কন্ডিশনিং করা হয়। এরপর পুরো দৈর্ঘ্য থেকে কমপক্ষে 1 গজ কাপড় নিয়ে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পরপর কমপক্ষে 10টি পার্ট নিয়ে তার গড় প্রস্থ নির্ণয় করা হয়। কি বলছে, কাপড়ের প্রস্থ পরিমাপ করার জন্য এর 48 ঘন্টা কন্ডিশনিং করতে হবে। কয় ঘন্টা? 48 ঘন্টা কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনিং রুমে, যে রুমে কন্ডিশনিং করতে হবে সে রুমের তাপমাত্রা কত থাকবে, আপেক্ষিক আর্দ্রতা কত থাকবে সেটা তো নিশ্চয়ই জানা আছে, আমি তো আলোচনা করেছি আগে। অর্থাৎ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি +- 2 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 65% +- 2%। হ্যাঁ, ওকে। তাহলে কি বলছে এখানে, কাপড়ের প্রস্থ পরিমাপ করার জন্য 48 ঘন্টা কন্ডিশনিং করতে হবে। এরপর পুরো দৈর্ঘ্য থেকে কমপক্ষে 1 গজ কাপড় নিয়ে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পরপর কমপক্ষে 10টি পার্ট নিয়ে তার গড় প্রস্থ নির্ণয় করতে হবে। কয়টি পার্ট নিতে হবে? 10টি পার্ট নিতে হবে। অর্থাৎ আমি প্রথমে 1 গজ নিলাম, আবার 1 গজ নিলাম, আবার 1 গজ নিলাম, এভাবে আমাকে 10টি পার্ট নিতে হবে, 10টি স্যাম্পল নিতে হবে। ওকে, আর যদি দৈর্ঘ্য 1 গজের কম হয় তবে 3টি পার্ট নিতে হবে। তবে কাপড়ের প্রস্থ যথার্থভাবে নির্ণয়ের জন্য নিম্নলিখিত অ্যালাউন্স ধরা হয়। 18 ইঞ্চি বা অধিক প্রস্থের কাপড়ের ক্ষেত্রে 0.1 ইঞ্চ অ্যালাউন্স নিতে হবে। 18 ইঞ্চির কম, অর্থাৎ প্রস্থ যদি 18 ইঞ্চির কম হয় কিন্তু 4 ইঞ্চির বেশি প্রস্থের কাপড়ের জন্য 0.05 ইঞ্চি অ্যালাউন্স নিতে হবে। আর 4 ইঞ্চির কম প্রস্থের কাপড়ের ক্ষেত্রে 0.02 ইঞ্চি অ্যালাউন্স নিতে হবে। তাহলে এটা গেল কি কাপড়ের প্রস্থ পরিমাপ। এখন আসি কাপড়ের ওজন পরিমাপ পদ্ধতি। ওজন পরিমাপ পদ্ধতি 2টা করা হয়, একটা হচ্ছে একক দৈর্ঘ্যের ওজন, একক ক্ষেত্রের ওজন, অর্থাৎ জিএসএম এবং জিএলএম, গ্রাম পার স্কোয়ার মিটার, গ্রাম পার লেন্থ মিটার।
তাহলে এখানে এখানে আলোচনা করা হয়েছে 2.4-এ কাপড়ের প্রতি একক ক্ষেত্রের ওজন। কাপড়ের প্রতি একক ক্ষেত্রের ওজন, কাপড়ের ওজনকে দুই ভাগে প্রকাশ করা হয়, যে আমি বলেছি জিএসএম এবং জিএলএম, প্রতি একক ক্ষেত্রের ওজন এবং প্রতি একক দৈর্ঘ্যের ওজন। ওকে, প্রতি স্কোয়ার মিটারের কাপড় ওজনটা কতটুকু, আর প্রতি দৈর্ঘ্যে জিএলএমটা আমি আলোচনা করব। এটা আসলে বইতে নাই, এটার প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি বুঝাই দেব জিএলএমটা কীভাবে বের করতে হয়, কীভাবে মেজারমেন্ট করা হয় জিএসএম এবং জিএলএম। এবং এমনি জেনে রাখা ভালো, সেটা হচ্ছে জিএসএম হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, জিএলএম হচ্ছে গ্রাম পার লেন্থ মিটার, ওয়েট পার ইউনিট লেন্থ, ওয়েট পার ইউনিট এরিয়া। ওকে, এখন আসি, এর মধ্যে সাধারণত কাপড়ের একক ক্ষেত্রে ওজন বের করা হয়, কাপড়ের জিএসএমটা বের করা হয়। একটি জানা ক্ষেত্রের ওজন নির্ণয় করে সে ওজনকে জানা ক্ষেত্র দ্বারা ভাগ করলেই একক ক্ষেত্রের ওজন পাওয়া যায়। এর জন্য নিম্নলিখিত যন্ত্রপাতির প্রয়োজন। জিএসএম বের করার জন্য কী কী লাগবে? আমার টেমপ্লেট লাগবে, ব্যালেন্স লাগবে যেটা আমি ওয়েট করব, ওজন মাপবো। 3 নম্বর সিজার লাগবে, আমি স্যাম্পলটা কাটবো। 4 নম্বর মার্কিং পেন্সিল লাগবে, আমি টেমপ্লেট বসালাম, মার্কিং পেন্সিল দ্বারা আমি মার্ক করলাম, সিজার দ্বারা কাটলাম এবং ওজন মেশিনে ওজন করলাম। ওকে, তাহলে এটা গেল কি আমার ওপেন কাপড়ের প্রত্যেক ক্ষেত্রের ওজন পরিমাপ পদ্ধতি। ওকে, এখন আসি, এই একক ক্ষেত্রের ওজন কীভাবে পরিমাপ করতে হয় সেটা একটা ডিটেলস আলোচনা করা হয়েছে এখানে, একটু পরে দেখি। ওকে, কাপড়ের ক্ষেত্রে পরিমাপের জন্য সাধারণত একটি ধাতব পাত্র বা টেমপ্লেট ব্যবহার করা হয়। টেমপ্লেটের বাহুর মাপ সাধারণত 10 ইঞ্চির কম হয় বলে 100 বর্গ ইঞ্চির একটি ক্ষেত্র পাওয়া যায়। কাপড়টিকে টানটানো অবস্থায় একটি সমান টেবিলের উপর রেখে তারপর টেমপ্লেটটি কাপড়ের উপর বসে চেপে ধরে এরপর মার্কিং পেন্সিল দ্বারা চারপাশে টেমপ্লেটের ধার ঘেঁষে চারপাশে মার্ক করে এবং টেমপ্লেটটি সরিয়ে একটি ধারালো সিজার দিয়ে দাগ বরাবর, ওই যেটা আমি টেমপ্লেটের চারপাশে ধার ঘেঁষে যে মার্কিং পেন্সিল দ্বারা মার্ক করেছি এবং টেমপ্লেটটা সরিয়ে এরপর সিজার দ্বারা ওই মার্ক বরাবর কাপড়টিকে কাটতে হবে, কেটে এরপর ব্যালেন্সে ওজন করতে হবে, অর্থাৎ কোয়ারেন্ট স্কেলের সাহায্যে ওজন করতে হবে। এইভাবে কাপড়ের ভিন্ন ভিন্ন অংশ থেকে 10টি নমুনা নিয়ে তার গড় বের করা হয়। প্রাপ্ত ওজনকে 100 দ্বারা ভাগ করলে কাপড়ের একক ক্ষেত্রের ওজন পাওয়া যায়। ওকে, এভাবে কাপড়ের কাপড়ের বর্গ গজের ওজন বা 1 বর্গ মিটারের ওজন বের করা যায়। এভাবে কাপড়ের বহর বা প্রস্থ জানা থাকলে এর একক দৈর্ঘ্যের ওজনও বের করা যায়। আবার যদি কাপড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকে তাহলে কাপড়ের সম্পূর্ণ কাট, রোল বা বেল কে ওজন করে কাপড়ের প্রতি একক ক্ষেত্রের ওজন নিচের সূত্রের সাহায্যে বের করা যায়। প্রতি একক ক্ষেত্রের ওজন এখানে একটা সূত্র দেওয়া হয়েছে 576 ইন্টু m/Lw, আউন্স পার বর্গ গজ। এখানে এমটা কি? এমটা হচ্ছে পাউন্ডে কাপড়ের ওজন, আর এলটা হচ্ছে আমার গজে কাপড়ের দৈর্ঘ্য, আর ডব্লিউটা হচ্ছে ইঞ্চিতে কাপড়ের বহর। আর 576টা কি? সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা মান তৈরি করা হয়েছে। স্ট্যান্ডার্ড বলে এটা সময় সংক্ষিপ্ত করার জন্য, সময় স্বল্পতার জন্য, অর্থাৎ অল্প সময়ে রেজাল্ট বের করার জন্য একটা মান ফিক্সড করা হয়েছে। সেই মানটা কীভাবে আসছে আমি এখানে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমার এখানে ছিল পাউন্ডে কাপড়ের ওজন, তাহলে এখানে বলছে আউন্স পার বর্গ গজ, আউন্স পার বর্গ গজ। ওকে, আবার উইথ ছিল ইঞ্চিতে কাপড়ের বহর, তাহলে ইঞ্চিকে আমাকে কিস নিয়ে যেতে হবে? গজে নিয়ে যেতে হবে। পাউন্ডকে আমাকে কিস নিয়ে যেতে হবে? ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তাহলে এই যে এখানে আমার পাউন্ডে কাপড়ের ওজন, আমার ওয়েটটা নিচে ছিল 16 আউন্সে 1 পাউন্ড, এই জন্য আমার 16টা আসছে। এরপর আমার ইঞ্চিতে কাপড়ের বহর, সেটা আমি কিস নিয়ে যাব? গজে নিয়ে যাব, 36 ইঞ্চিতে 1 গজ। ওকে, এই জন্য আমি এখানে 36টা বসিয়েছি। ওকে, বুঝা যাচ্ছে? আমি একটু দেখাচ্ছি। 16 ইন্টু 36, তাহলে কত আসছে? 576 পাওয়া গেছে আশা করি। এই যে 576। ওকে, তাহলে আমার এখানে বলছে কি একক ছিল আউন্স পার বর্গ গজ, আমার দৈর্ঘ্য হতে হবে গজে এবং ওজন হতে হবে আউন্সে। যে এখানে ওজনটা নেওয়া হয়েছে পাউন্ডে, এই জন্য এটাকে আমি আউন্সে নিয়ে গেছি।
আর উইথটা আছে আমার ইঞ্চিতে, এটাকে আমি গজে নিয়ে গেছি। আমার দৈর্ঘ্য তো গজে আছেই, সেটা আমার চেঞ্জ করার দরকার নাই। ওকে, তাহলে এখন আসি আবার প্রতি একক ক্ষেত্রের ওজন গ্রাম পার বর্গমিটার। এখানে বলছে আউন্স পার বর্গগজ, আবার বলছে গ্রাম পার বর্গমিটার। এখন গ্রাম পার বর্গমিটার কীভাবে নিতে হবে? আমার পাউন্ড ছিল ওজন ছিল পাউন্ডে। ওকে, এটাকে আমাকে কিসে নিতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে কি 453.6 গ্রাম সমান 1 পাউন্ড। তাহলে পাউন্ডটাকে আমি গ্রামে নিয়ে গেলাম 453.6 দ্বারা গুণ করে। ওকে, এরপর বর্গগজ, আমার দৈর্ঘ্য গজে আছেই, এটা বহরটা ছিল ইঞ্চিতে, এটাকে আমি কিস নিয়ে যাব? গজ নিয়ে যাব। তাহলে 36 ইঞ্চিতে 1 গজ, এটাকে আমি কিস নিয়ে যাব? মিটারে নিয়ে যাব। আমার এখানে ছিল বর্গমিটার, গজ ছিল, গজটা আমি বর্গমিটারে নিয়ে যাব। ওকে, তাহলে বর্গমিটার কত গজে 1 মিটার? 1.0936 গজ, 1.0936 গজ সমান 1 মিটার। এখানে বলছে বর্গমিটার, তাহলে 1.0936 ইন্টু 1.0936 বর্গমিটার দৈর্ঘ্য প্রস্থ। ওকে, এই জন্য দুটি মান নেওয়া হয়েছে। আর এটা ছিল আমার কিসে? বহর ছিল ইঞ্চিতে, তাহলে এটাকে আমি কিস নিয়ে যাব? মিটারে নিয়ে যাব। ওকে, তাহলে মিটার নিতে হলে আমাকে কী করতে হবে? 36 দ্বারা ভাগ করে সেটাকে আমাকে গজ নিতে হবে, এবং এরপর 1.0936 দ্বারা ভাগ করে সেটাকে কি নিতে হবে? মিটার নিতে হবে। 1.0936 দ্বারা ভাগ করে মিটারে নিতে হবে। তাহলে এখানে লেখা আছে এখানে একটা স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে 33.906 ইন্টু আউন্স পার বর্গগজ। ওকে, তাহলে 33.906টা কীভাবে আসছে দেখি। 453.6 গুণন 1.0936 গুণন 1.0936। ওকে, তাহলে এই মানটা আসলো। এরপর ভাগ 16 ভাগ 1.0936। ওকে, এই যে এটা আসছে কি 31.00, পরেরটা অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের ওজনের ক্ষেত্রে 31.00 আউন্স পার বর্গগজ। ওকে, এরপর 33.906টা কীভাবে আসছে? 453.6 গুণন 1.0936। ওকে, গুণন 1.0936 ভাগ 16, এই যে 33.9054 আছে, 33.906 এখানে দেখানো হয়েছে। ওকে, এই যে দেখা যাচ্ছে 33.906। তাহলে এই যে স্ট্যান্ডার্ড মানটা ওরা এভাবে একটা ফিক্সড করেছে সময় স্বল্পতার জন্য, অর্থাৎ অল্প সময়ে একটা রেজাল্ট বের করার জন্য। তাহলে আশা করি এটা বুঝে গেছে। এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে 9টি, এগুলো একটু পরে নিতে হবে। অতি সংক্ষিপ্তের প্রশ্ন 9টি, সংক্ষিপ্তের প্রশ্ন দেওয়া আছে এখানে, এগুলো খুব সহজ, দুটো খুব সহজ। সংক্ষিপ্তের প্রশ্ন দেওয়া আছে এখানে 10টি, একটু পরে নিতে হবে, এবং রচনামূলক প্রশ্ন আছে 3টি। ওকে, খুব সহজ, যেমন বিভিন্ন পদ্ধতিতে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ পদ্ধতি, তারপর হচ্ছে কাপড়ের প্রস্থ পরিমাপ পদ্ধতি, কাপড়ের একক ক্ষেত্র ওজন পরিমাপ পদ্ধতি, এখন আমি যেটা আলোচনা করলাম। তাহলে এখানে কাপড়ের আকৃতিগত বৈশিষ্ট্য, কাপড়ের ডাইমেনশনাল প্রপার্টিস ক্ষেত্রে এখানে 2টা দৈর্ঘ্য প্রস্থ আলোচনা করা হয়েছে, আর হচ্ছে কাপড়ের ওজন আলোচনা করা হয়েছে। কাপড়ের ওজন নির্ণয়ের পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে, যেমন একক ক্ষেত্রের ওজন, একক দৈর্ঘ্যের ওজন। এখানে একক ক্ষেত্রের ওজনটা আলোচনা করা হয়েছে, একক দৈর্ঘ্যের ওজনও আলোচনা করা হয়েছে। সূত্রের মাধ্যমে এটা বোঝানো হয়েছে। আমি যে সূত্রটা পড়েছিলাম 31, যেটা ছিল 31টা ফিক্সড করা হয়েছে ইন্টু আউন্স পার বর্গগজ। সেটা হচ্ছে কাপড়ের একক দৈর্ঘ্যের ওজন, আর এটা হচ্ছে একক ক্ষেত্রের ওজন। ওজনের ক্ষেত্রে কি 33.906। ওকে, আশা করি বুঝে গেছে। আমি এখানে 33টা কীভাবে আসছে সেটাও দেখিয়ে দিয়েছি, 31টা কীভাবে আসছে সেটাও দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে 576টা কীভাবে আসছে সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে আজকের দ্বিতীয় অধ্যায় এ পর্যন্ত। সবাই একটু ভালো করে স্টাডি করবেন। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম।